আজ একাদশ শ্রেণীর স্কেলার ভেক্টর অধ্যায়টা একটু আলোচনা করছি। তোমরা চেষ্টা করবে ভালো করে শোনার। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাবে। আর আমি কিছু প্রশ্ন তোমাদের গ্রুপে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। প্রথমে বলি যে নিচু ক্লাস থেকে শিখে আসছি আমরা স্কেলার রাশি কী জিনিস আর ভেক্টর রাশি কী জিনিস। যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুই আছে এবং যারা যোগের নির্দিষ্ট নিয়ম মেনে চলে তাদের ভেক্টর রাশি বলব। আমরা এই যাবৎ শুধুমাত্র মান আর অভিমুখ দুই আছে বলেই ছেড়ে দিয়েছিলাম, যে সমস্ত রাশির মান এবং অভিমুখ আছে তাদেরকে ভেক্টর রাশি বলবো। যোগের নিয়মটা বলি নেই, কিন্তু বলতে হবে কেন না, আমরা একটু পরে আলোচনা করছি যে কেন বলবো। সরণ, বেগ, বল, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য, চৌম্বক ক্ষেত্রে প্রাবল্য, তারপর ভরবেগ, টর্ক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এগুলো প্রত্যেকটাই ভেক্টর রাশি। মনে রাখবে, যেমন আমি দুটো রাশির কথা বলি, চাপ এবং তড়িৎ প্রবাহ। চাপের ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ আছে, অভিমুখ আছে। তড়িৎ প্রবাহ, আমরা একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত থেকে তড়িৎ প্রবাহিত হয়, এদের অভিমুখ আছে। এবং মান আছে, চাপ কত পাস্কাল তার মান, তড়িৎ প্রবাহ কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কিন্তু মান অভিমুখ থাকলেও এরা স্কেলার রাশি, কারণ এরা ওই ভেক্টর যোগের নিয়মগুলো মেনে চলে না। আমরা পরে শিখছি যে ভেক্টর যোগের দুটি নিয়ম আছে, একটা বিনিময় নিয়ম আর একটা সংযোজন নিয়ম। তো এই নিয়মগুলো যারা প্রযোজ্য হবে যাদের ক্ষেত্রে এবং যাদের মান অভিমুখ দুই থাকবে তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। এই ভেক্টর রাশি মূলত অনেক কয় ধরনের হয়, তার মধ্যে আমরা এখানে মূলত আলোচনা করব যে মেরু ভেক্টর সম্পর্কে। আর একটা ভেক্টর হয় অক্ষী ভেক্টর, যেমন এই কৌণিক ভরবেগ, কৌণিক বেগ, টর্ক, এগুলোর নিয়ম আসলে আমরা শিখেছি যে এদের অভিমুখ নির্ণয় করার পদ্ধতি একটু আলাদা। হ্যাঁ, বৃত্তাকার কোনো একটা বস্তু আবর্তন করছে, তাহলে সেই আবর্তন দিকে আমি যদি একটা ডান হাতে স্ক্রু ঘোরাই, তাহলে স্ক্রুটা যেদিকে যাবে সেটাই হবে কৌণিক বেগের অভিমুখ, মানে এই ভ্রামেকের মতো। এগুলো অক্ষী ভেক্টর। তা আমরা এই ভেক্টর রাশিকে প্রকাশ করব কিভাবে সেটা শিখছি। প্রথমে বলছি যে জ্যামিতিকভাবে কিভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করব। যে কোনো একটা ভেক্টর রাশি, ধরো আমি এ এবং বি, এইটা আমার যাত্রাস্থল, বিটা আমার গন্তব্যস্থল। এ থেকে বিতে গেছি আমি, এই প্রথমে ব্লু কালারের এই পথ দিয়ে গেছি, তারপর একবার হয়তো লাল কালির পথ দিয়ে গেছি, কিন্তু আমার সরণ হবে এ থেকে বি, এই দুই বিন্দুর সংযোজক সরলরেখা, অর্থাৎ এ থেকে বি। তাহলে এর মানটা আমি একটা রেখা টানবো, সেই রেখার দৈর্ঘ্যের মানই হবে ভেক্টরটার মান। আর এই কোনখান থেকে কোন দিকে বোঝার জন্য একটা তীর চিহ্ন দেবো। এটা জ্যামিতিকভাবে প্রকাশ করা হয়, যেমন এ বি, এ থেকে বিতে, এবং একে এরকম একটা তীর চিহ্ন দিয়ে দিয়ে একটা ছোট হাতের এ মাথায় তীর দিয়ে প্রকাশ করছি। এটা হলো এ ভেক্টর। অনেক বইয়ে দেখবে বোল্ড লেটারে লেখা থাকে, ভালো বইগুলোতে দেখবে শুধুমাত্র বড় একটু অক্ষরটা একটু মোটা হরফে লেখা আছে। এই মোটা হরফের অক্ষর মানেও আমি কিন্তু বুঝবো তারা কি ভেক্টর, ভেক্টর রাশিকে প্রকাশ করছি। আর এর মানটা কিভাবে প্রকাশ করব, ভেক্টরের পরম মানটা নির্ভর করবে। যেমন এ বি যদি একটা ভেক্টর প্রকাশিত হয়, তাহলে এর মানটা হবে এ বি মড দেবো, হ্যাঁ, তার মাথায় তীর, বা এটা এ ভেক্টর, তাহলে এর তীর দিয়ে মড দেবো, বা শুধু এ লিখবো, ঠিক আছে। আর কোন একটা বিন্দুর, ধরো এই একটা দ্বিমাত্রিক দেশ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক আর থিটা, তাহলে অবস্থান কোথায় আছে না এ আর বিন্দু, ও ওই মূল বিন্দু থেকে আর দূরত্ব আছে পি বিন্দুটা, আর এই এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে। তাহলে আমরা পি বিন্দুর অবস্থান এই আর থিটা মেরু আকারে অনায়াসেই প্রকাশ করতে পারি। কার্তেশীয় স্থানাঙ্ক হলে সেটা, যেটা ভুজ আর কোটি বলে এক্স ওয়াই দিয়ে দিই। আসলে এটা বলার উদ্দেশ্য এই যে আমরা ভেক্টরকে কীভাবে প্রকাশ করবো অভিমুখ, কারণ দিক তো একটা নির্দিষ্ট আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর পূর্ব, উত্তর দক্ষিণ, হ্যাঁ, এগুলো কিন্তু এছাড়া অন্যান্য দিক হতে পারে। তাই যে কোনো একটা অক্ষর সাপেক্ষে সে কত ডিগ্রি কোণে আছে সেটির দ্বারাই তাই আমি তার কি করতে পারবো, তার অভিমুখকে নির্দেশ করতে পারবো। এবার আসি যে কিছু রাশি সম্পর্কে জানা, ভেক্টর সংক্রান্ত। কেমন না, সমান ভেক্টর কাকে বলে, দুটো ভেক্টরের মান এবং অভিমুখ যদি একই হয় তখন তাদেরকে সমান ভেক্টর বলবো। মনে রাখতে হবে ভেক্টর দুটো অবশ্যই সমজাতীয় হতে হবে, ঠিক আছে। যেমন হয় দুটোই বল, বা দুটোই বেগ, বা দুটোই তোমার তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য, বা দুটোই সরণ প্রকাশ করছে। সমজাতীয় মানে একই জাতীয় জিনিস।
আলাদা নয়, মানে একটা বেগ আর একটা তোমার বল এ হবে না। তাহলে সমান ভেক্টর যেমন ধরো এ আর বি, এই দুটো ভেক্টর, এদের অভিমুখ একই দিক, এদের দৈর্ঘ্য দুজনারই এক, অর্থাৎ এটা প্যারালাল লাইন, সেই জন্য এটাকে আমি বলবো এ এবং বি ভেক্টর সমান। এখানেও পি এবং কিউ ভেক্টর সমান। এখানে এই এম ভেক্টর এবং এন ভেক্টর সমান, যেহেতু তাদের মান এবং অভিমুখ একই। এবার বলছি বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর মানে কি, দুটো মান একই কিন্তু অভিমুখটা ঠিক বিপরীত দিকে, একটা হলো বাঁ দিক থেকে ডান দিকে দেখা যাচ্ছে আর একটা উপর থেকে নিচে নামছে। তাহলে এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর এদের মান একই, এ সমান, কিন্তু মাইনাস বি এর অভিমুখে বিপরীত দিকে, সেই জন্য একে বলা হচ্ছে বিপরীত ভেক্টর। যেমন এই পি এবং কিউ এরা হলো পরস্পর বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। এবার যে একরক্ষীয় ভেক্টর কি জিনিস? একরেখীয় ভেক্টর বলতে বোঝাবো যে সমান্তরাল ভেক্টর, কিছু ভেক্টর তারা পরস্পর সমান্তরাল অথবা একই রেখার উপর অবস্থিত, কোলিনিয়ার বলা হয়। তাহলে সমান্তরাল ভেক্টর অথবা একই রেখার উপর অবস্থিত একাধিক ভেক্টরকে একরেখীয় ভেক্টর বলে। যেমন ধরো এখানে আমি তিনটে ভেক্টর রেখেছি, এ বি এবং সি। এ ধরো ব্লু কালি আর বি লাল কালি, সি হলো কালো কালি। তা এরা প্রত্যেকে দেখো সমান্তরাল, এদের মান আলাদা কিন্তু এরা পরস্পর এক রেখীয়, একই সমান্তরাল আছে যেহেতু, তাই এদেরকে সবাই কি বলবো, এক রেখীয় ভেক্টর। কারণ প্রত্যেকের অভিমুখ যদিও বিপরীত কিন্তু তারা একই রেখা বরাবর আছে। এ এবং বি পরস্পর বিপরীত, এবং সি একই দিকে যদিও তাদের মান আলাদা, সমান নয়, কিন্তু তারা প্রত্যেকে কি এক রেখীয় ভেক্টর। অথবা একটা লাইন দেখো, এই লাইনে এ থেকে বি এর প্রকাশ করছে এই দিক বরাবর, লাল কালি মাথার তীর এটা, আবার সি দিয়ে প্রকাশ করছে এটা, এরা একই রেখার উপর অবস্থিত, তাহলে এরা এক রেখীয় ভেক্টর, এ থেকে বি এবং সি থেকে ডি। আবার সি থেকে এ যদি আর একটা, আমি এইখান থেকে সি থেকে এটাও যদি একটা ভেক্টর ধরি, তাহলে সি এও এরা প্রত্যেকে কি একই রেখার উপর অবস্থিত, সে একই দিক হোক বা বিপরীত দিক হোক, সেই জন্য এদেরকে বলা হবে এক রেখীয় ভেক্টর। এবার বলা হচ্ছে একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর মানে কি না, যদি একই সমতলে কোনো কিছু ভেক্টর অবস্থান করে, যেমন ধরো আমি একটা এখানে প্লেন এঁকেছি এক্স ওয়াই জেড, তাহলে এখানে ওয়াই জেড প্লেনে দুটো ভেক্টর ধরো এ একটা আছে একটা বি আছে, তাহলে এ এবং বি উভয় ভেক্টর কি আছে, এক্স ওয়াই তলে আছে। যদি ওয়াই জেড তলে এই তলে থাকতো কেউ, তাহলে তারা একরেখীয় হতো, বা এক্স জেড তলে থাকতো এই তলে থাকলে তারা একতলীয় হতো। এরপর আসছি অকার্যকর বা শূন্য ভেক্টর, ইংরেজিতে বলা হয় নাল ভেক্টর। ইংরেজি টার্মগুলো আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই মনে রাখবো, কারণ আমাদের হয়তো লেখক ভেদে বই আলাদা হবে আর বাংলার পরিভাষা আলাদা হবে, কিন্তু ইংরেজি টার্মগুলো প্রত্যেকটা বই একই আছে, সুতরাং এটার প্রতি আমরা খেয়াল রাখবো। অকার্যকর বা শূন্য ভেক্টর মানে কি, যদি কোনো ভেক্টরের প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু যদি একসাথে মিশে যায়, মানে যেখান থেকে যাত্রা শুরু করলো যে সেখানে আবার ফিরে চলিল, তাহলে ওর কি স্মরণ কত হবে, শূন্য হবে। তাহলে একে বলবো আমরা শূন্য বা অকার্যকর ভেক্টর। তা যদি কোনো ভেক্টর প্রাথমিক ও অন্তিম বিন্দু মিশে যায় তবে সেটি বিন্দুতে পরিণত হয়, একে শূন্য বা অকার্যকর ভেক্টর বলে। তাহলে এর মান কত, এর মান তো কিছু নাই, শূন্য, জিরো। আর অভিমুখ কত, এই একটা বিন্দুর তো কোনো নির্দিষ্ট অভিমুখ নাই, একটা রেখা থাকলে তার হয় এই দিক হতো কিংবা তার এই দিক হতো, কিন্তু একটা বিন্দু তুমি ভাবে এইদিকে, অন্য কেউ ভাবে এইদিকে, কেউ ভাবে এইদিকে, এদিকে এইভাবে, সেই জন্য একে নির্ণয় করা যায় না, অনির্ণীত, ইনডিটারমিনেন্ট। ঠিক আছে, এবারে ধারণাটা কিভাবে আসে সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরো এই এ ভেক্টর এবং বি ভেক্টর আমি যোগ করব, তাহলে দুটো ভেক্টর যোগ করছি, এটা হয়তো 5 নিউটন বল ধরো, এটা ধরো 5 নিউটন বল, দুটোর মান সমান কিন্তু বিপরীত অভিমুখে, তাহলে এদের ফলে কি হবে, কত নিউটন বল হবে, 0 নিউটন বল। তো এটা তো একটা বল প্রকাশ করে, তাহলে বলটাকে আমাকে কি করতে হবে, একটা ভেক্টর দিতে হবে, কারণ বাঁ হাত দিকে যে রাশি দুটো আছে এটা ভেক্টর রাশি, তা ডান দিকের রাশিটাকেও কি হতে হবে, ভেক্টর রাশি হতে হবে। আর এই জন্যই আমরা এই শূন্য ভেক্টর ধারণাটা দিয়ে থাকি। এবার আসি একক ভেক্টর কথা। একক ভেক্টর ইংরেজিতে বলে ইউনিট ভেক্টর। একক মান বিশিষ্ট ভেক্টরকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান হবে একক তাকে বলবো আমরা একক ভেক্টর। মানে যদি কোনো একটা ভেক্টর, ধরো আমরা এর আগে বললাম যে ভেক্টর কি করব, তার মান এবং একটা অভিমুখ থাকবে। কি অভিমুখ, মানে যেদিকে এই ভেক্টরটা প্রকাশ করছে, সেই এ ভেক্টর সমান এ এর মান ইন্টু একটা একক ভেক্টর। কোন দিকে না, এ ভেক্টর অভিমুখ একক ভেক্টর, তাহলে একে একক ভেক্টর বলবো। তাহলে একক ভেক্টর কি করে পাবো, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে। এখান থেকে দেখো এই এ সমান কি পাচ্ছি, এ ক্যাপ, এটাকে ক্যাপ বলা হয়। একক ভেক্টরকে সাধারণত তীর না দিয়ে কি দেবো, ক্যাপ দেবো। আমরা পরবর্তীকালে দেখব যে
কার্তেশীয় নির্দেশতন্ত্রে এক্স ওয়াই জেড এই অভিমুখে যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ এদেরকে একক ভেক্টর ধরা হবে। ঠিক আছে, তাহলে একক ভেক্টর কাকে বলবো? একক মান বিশিষ্ট ভেক্টরকে বলবো একক ভেক্টর। তাহলে এর মান কি করে আমরা নির্ণয় করতে পারবো? কোন একটা ভেক্টর দেওয়া থাকলে তার একক ভেক্টরকে কি করে পাবো? না, সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করবো। ঠিক আছে, কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করবো, তাহলে আমরা একক ভেক্টর নির্ণয় করতে পারবো। কার্তেশীয় নির্দেশতন্ত্র, পোলার নির্দেশতন্ত্র, স্ফেরিক্যাল পোলার নির্দেশতন্ত্র, এগুলো হলো এক একটা নির্দেশতন্ত্র। এটা গতি চ্যাপ্টারে ভালো করে শিখবে। এখন আমরা জানি যে কার্তেশীয় নির্দেশতন্ত্রে কি ত্রিমাত্রিক দেশ, এক্স, ওয়াই এবং জেড অক্ষ থাকে। তোমরা যে কোনো একটা ঘরের কোণকে ভাবো যে এটা একদিক দেয়াল, এটা একদিকের দেয়াল, এটা উঁচুটা, ছাদটা, এটা মেঝেটা। তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এই এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আই ক্যাপ, আমাদের লাল কালি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে ব্লু কালি, জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে ক্যাপ কালো কালি দিয়ে সূচিত করেছি। তাহলে যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক যদি হয় এক্স ওয়াই জেড, পি বিন্দু স্থানাঙ্ক, তাহলে এই ও পি মানে মূল কেন্দ্রবিন্দু, যেটা আমরা মূল বিন্দু বলি, সেই ও থেকে পি এই বিন্দুর অবস্থান ভেক্টর কি করে নির্ণয় করা হবে? এটাকে আমরা পরবর্তীকালে শিখব যে পি বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমি আর দিয়ে সূচিত করি, তাহলে আর সমান আমি লিখব আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড। এক্স ওয়াই জেড এগুলো স্কেলার আছে, এগুলো ভুজ কোটি যেগুলো আমরা বলি। আর আই ক্যাপ হলো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে ক্যাপ হলো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, কে ক্যাপ হলো জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এখানে একটা অঙ্ক দিয়েছি, তোমরা অঙ্কটা এখন আপাতত টুকে রাখো, পরে তোমরা করবে, না পারলে আমি সাহায্য করবো। এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং বি ভেক্টর সমান 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এই ভেক্টর দুটি লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। যদি অসুবিধা হয় তাহলে আমি দেখিয়ে দিই কি করে করবো। যে ধরো এ ভেক্টর সমান কি বলেছি? এ ভেক্টর সমান বলেছি আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি ভেক্টর বলা আছে 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে আমি বলেছি এই ভেক্টর দুটি লব্ধি। লব্ধি মানে কি বোঝায়? যোগফল। তাহলে এ প্লাস বি কত হবে? এ প্লাস বি যোগ করে আই ক্যাপ আর 2 আই ক্যাপ মিলে 3 আই ক্যাপ, প্লাস 4 জে ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ করলে প্লাস জে ক্যাপ, আর মাইনাস কে ক্যাপ আর প্লাস কে ক্যাপ করলে 0, তাই তো? তাহলে এটা 0 হলো। তাহলে এ প্লাস বি এই ভেক্টর এর মান কত হলো? এটা। এবার এর অভিমুখ কত হবে? তাহলে এর একক ভেক্টর এইটি ধরো এ প্লাস বি এর নাম আমি দিলাম লব্ধিটার আর। তাহলে আর বরাবর একটা একক ভেক্টর যদি আমি ছোট হাতে আর আর ক্যাপ দিয়ে সূচিত করি, তাহলে আর ক্যাপ সমান কি বলবো? আর ভেক্টর বাই আর এর মান, তাই তো? এবার আর এর মান কি করে পাবো? না, যখন এইরকম আকার আছে তখন এর ভুজ কত আছে? 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা আমরা একটু পরে বিস্তারিত শিখবো। তাহলে 3 3 9 1 10, তাহলে রুট 10 হলো। তাহলে আর ভেক্টর মান 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই রুট 10। তাহলে একক ভেক্টর হলো 3 বাই রুট 10 আই ক্যাপ প্লাস 3 বাই 1 বাই রুট 10 জে ক্যাপ। এটা হলো ওই লব্ধি ভেক্টর অভিমুখে একক ভেক্টর। এবার ভেক্টর যোগের নিয়ম শিখি। যে আমরা সংজ্ঞার সময় বলছিলাম যে ভেক্টর যোগের নিয়মগুলো মেনে চলতে হবে, অর্থাৎ ভেক্টর যোগের নির্দিষ্ট নিয়ম মেনে চললে তবেই তাদেরকে আমরা ভেক্টর রাশি বলবো। তা সেই নিয়মগুলো বলছি। প্রথম নিয়ম হলো বিনিময় নিয়ম। মানে আমার কাছে দুটো ভেক্টর যদি থাকে এ এবং বি, এ প্লাস বি এর যোগফল যা, বি প্লাস এর যোগফল যদি তাই হয়, তখন আমরা বলবো তারা বিনিময় নিয়ম মেনে চলছে। যেমন এই ছবিটার দিকে দেখাও, এখন এই ব্লু কালি এ আর কালো কালি বি, ঠিক আছে? তাহলে এ প্লাস বি করলে আমরা এটা পাই। মানে একটু পরে শিখবো যে ত্রিভুজ সূত্র অনুসারে একই ত্রিভুজের দুটো বাহু, এ দেখো এই বাহুটা আর এই বাহুটা একই দিকে নিচ্ছি, এই দিক থেকে এই দিকে যাচ্ছি, একই দিকে নিচ্ছি। তাহলে এদের তৃতীয় বাহুটা বিপরীত দিকে, মানে এই দিকে নিলেই হবে না, এর বিপরীত দিকে নিতে হবে। তখন আর এই দিকে গেলে হবে না, এটা বাঁ দিক থেকে ডান দিকে গেলাম, এবার ডান দিক থেকে আবার এই দিকে আসবো, তা নয়, বিপরীত দিকে নিলে এ হয় এদের কি লব্ধি। তাহলে এ প্লাস বি এর লব্ধি হয় এটা। আবার দেখো এই ভেক্টরের সমান্তরাল ভেক্টর, এটা সমান্তরাল, একই সমান্তরাল, একটা সমান্তরিকের বাহু। আবার এই ভেক্টরের সমান্তরাল এটা, তাহলে এরাও সমান। এইটিও যদি বি হয় তাহলে এটাও বি, এটা যদি এ হয় এটাও এ। কারণ আমরা শিখেছি একটু আগে যে সমান ভেক্টর কাদেরকে বলে, যদি দুটি ভেক্টরের মান এবং একই দিকে হয়, পরস্পর সমান্তরাল হয়, তাহলে তাদেরকে সমান ভেক্টর বলবে। তাহলে এবার দেখো এ আর বি এর যোগফল করব, এ এবং বি এর যোগফল করব, তাহলে কি পাবো? এই বি যুক্ত এ, বি যুক্ত এ, এই ত্রিভুজে একই দিকে নেওয়া দুটো বাহু, তাহলে এই দিকে নয় এর বিপরীত দিকে এটা হবে লব্ধি। তাহলে এ প্লাস বি এবং বি প্লাস বি কি এটা বিনিময় নিয়ম মেনে
চলছে। এরপর যে নিয়মটা হচ্ছে সে সংযোজন নিয়ম। আমার কাছে 3টে ভেক্টর আছে এ বি সি। আমি কি করেছি, প্রথমে এ প্লাস বি এর যোগফল তার সঙ্গে সি এর যোগফল করেছি। তা যা হবে অবশ্যই এর সঙ্গে পরে যদি বি প্লাস সি এর যোগটা করতাম একসাথে তাহলেও যোগফল একই হবে। এটা আমরা আর একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। দেখো এই বহুভুজটা দেখতে পাচ্ছ, এই এম এন বাহু দ্বারা এ ভেক্টর আর এন ও ভেক্টর বাহুটা প্রকাশ করছে বি ভেক্টরকে। তাহলে এ প্লাস বি ভেক্টর কোনটা প্রকাশ করবে, এম ওটা। এবার এ প্লাস বি এর সঙ্গে সিটা যোগ করতে চাই, এ প্লাস বি এর সঙ্গে সিটা, এই সি ভেক্টর হলো ও থেকে পিটা, ও থেকে পিটা হলো সি ভেক্টর। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান তাহলে কত হলো, এইটার দুটো এটা, তাহলে এই বিপরীত, তাহলে এমপি। এমপি হলো এই এ প্লাস বি এবং সি এর যোগফল। আর যদি আমি এটার সঙ্গে বি প্লাস সি যোগ করি, কি বি প্লাস সি, এইটা ধরো বি আর এটা ধরো সি, তাহলে বি প্লাস সি হবে এইটি এন পি। এবার এন পির সঙ্গে আমি এ যোগ করবো, তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে দেখো সে আসছে কি এমপি আসছে। সুতরাং এরা কি করছে, সংযোজন নিয়ম মেনে চলছে। এবার আসি ভেক্টর যোগের কিছু নিয়ম। প্রথমে আছি ত্রিভুজ সূত্র। না, আমার কাছে দুটো ভেক্টর আছে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। আমি এদেরকে যোগ করবো। কিভাবে করবো, এ ভেক্টরের শেষে আমি বি ভেক্টরকে বসিয়ে দিলাম, দিয়ে দেখো এরা কি করছে, একটা ত্রিভুজের একই দিকে নেওয়া দুটো বাহুকে প্রকাশ করছে। এইটি একটা বাহু, এটা একটা বাহু। এই একই দিকে না মানে এর পর আবার এ শুরু, মানে এই দিকে গেল দিয়ে আবার এইদিকে গেল, একই দিকে গেল। এই নয় যে এই দিকে গেল আর এইদিকে এলো, এটা নয়, ঠিক আছে, এটা নয় যে এইদিকে গেল আবার আবার এইদিকে এলো, এটা হলে কিন্তু একই দিকে নেওয়া হচ্ছে না। তাহলে একই দিকে নেওয়া দুটি বাহু প্রকাশ করছে। তাহলে তৃতীয় বাহুটা কি করে দিতে হবে, এইদিকে গেলাম দিয়ে এইদিকে গিয়ে এইদিকে, আবার বি থেকে এইদিকে নয়, এই তৃতীয় বাহুটা তার বিপরীত দিকে দিতে হবে। তাহলে এই বাহুটা কি হবে, এদের লব্ধিকে প্রকাশ করবে। সূত্রের বিবৃতিটা কিরকম বলবো, কোন ত্রিভুজের একই ক্রমে নেওয়া দুটি বাহু যদি দুটি সমজাতীয় ভেক্টরকে, সমজাতীয় বারবার খেয়াল করবে যে বলের সাথে আমরা বলেরই যোগ করব, বলের সঙ্গে বেগের নয়, বলের সাথে সরণের নয়, সমজাতীয় ভেক্টরের মান ও অভিমুখ প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে নেওয়া তৃতীয় বাহুটি ওদের যোগফল বা লব্ধি ভেক্টরকে মানে ও অভিমুখে প্রকাশ করবে। কোন ত্রিভুজের একই ক্রমে নেওয়া দুটো বাহু দুটি সমজাতীয় ভেক্টরের মান অভিমুখে প্রকাশ করছে, তাহলে বিপরীত ক্রমে নেওয়া তৃতীয় বাহুটি ওদের যোগফল বা লব্ধি, যোগফল কি বলা হয়, লব্ধি ভেক্টরকে মান ও অভিমুখে প্রকাশ করবে। এবার আসি যে কিভাবে আমরা মান অভিমুখটা পাবো, ব্যাখ্যাটা কি বলবো। ব্যাখ্যা হচ্ছে এই, ধরো এই এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু এ বি ও বিসি দ্বারা দুটি ভেক্টর সমজাতীয় সমতলিক ভেক্টর এ এবং বি কে প্রকাশ করছে। কিভাবে, মানে অভিমুখে। তাহলে বিপরীত ক্রমে নেওয়া, বিপরীত ক্রমে মানে এটা এই দিক থেকে এদিকে গেছিলাম আর ওই দিকে আসবো না, এবার বিপরীত দিকে আসবো। বিপরীত ক্রমে নেওয়া তৃতীয় বাহুটা ওদের লব্ধিকে প্রকাশ করবে, অর্থাৎ আর সমান হবে এ প্লাস বি। এটা হলো এর ব্যাখ্যা, তাই তো। এবার লব্ধি ভেক্টরের রাশিমালা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। তো লব্ধি ভেক্টরের রাশিমালা অর্থাৎ আর এর মান আমরা নির্ণয় করব এ আর বি দেওয়া থাকলে। তো কিভাবে করব, প্রথমে আমরা এর মানটা বার করি, তারপর অভিমুখটা নির্ণয় করব। তো লব্ধি ভেক্টরের মানের রাশিমালা কি করব, যেমন ধরো ছবিটা ভালো করে খেয়াল করবে, জ্যামিতিকভাবে মন করার চেষ্টা করা হয়েছে যে এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আমি ধরলাম, ধরো এই এ বি দ্বারা এ ভেক্টর আর বি সি দ্বারা বি ভেক্টরকে প্রকাশ করছে। এরা একটা ত্রিভুজ এ বি সি এর একই দিকে নেওয়া দুটি বাহু এ বি ও বি সি দ্বারা প্রকাশিত হচ্ছে। তাহলে আমরা এদের লব্ধি নির্ণয় করতে চাই। ত্রিভুজ সূত্র অনুসারে এদের লব্ধি হবে এ থেকে সি, অর্থাৎ বিপরীত ক্রমে নেওয়া এই তৃতীয় বাহুটি, আর সমান হবে এ প্লাস বি। তাহলে মানটা কি করে পাবো সেটা নির্ণয় করতে গেলে, এটা তো কোনো অর্ডিনারি ত্রিভুজ, এটা তো কোনো স্পেশাল ত্রিভুজ নয়, যার ফলে এই এ সির সঙ্গে এ বি এবং বি সির কোনো সম্পর্ক খুঁজে পাবো না। কিন্তু আমরা যদি সি বিন্দু থেকে বর্ধিত এ বি এর উপর ধরো একটা লম্ব টানি, তাহলে এটা একটা কি ত্রিভুজে পরিণত হবে, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ আমরা জানি অতিভুজ এবং ভূমি ও লম্বর সঙ্গে একটা সম্পর্ক পিথাগোরাস উপপাদ্য থেকে পাই। সেটা করতে গিয়ে দেখো আমি কি করছি, এ বি এবং বি সির অন্তর্বর্তী কোণটা থিটা ধরে নিচ্ছি, যে এ বি ভেক্টর এবং বি সি ভেক্টরের মধ্যবর্তী কোণটা হলো কত, থিটা। এবার সি বিন্দু থেকে বর্ধিত এ বি এর উপর আমরা কি করছি, সিডি লম্ব টানছি এবং ধরে নিচ্ছি যে এইখানে এই কোণটা সিবিডিটা হলো থিটা। এবার সমকোণী ত্রিভুজ এডিসি থেকে পাই, কি পাচ্ছি,
এডিসি থেকে পাই আমরা এসি স্কোয়ার অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার, তাই তো? এডি স্কোয়ার যুক্ত ডিসি স্কোয়ার। আবার এডি মানে কি? এডি মানে এ বি প্লাস বিডি স্কোয়ার যুক্ত সিডি স্কোয়ার। আর এ বি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এটা মানে কত? এটা মানে হচ্ছে এ বি স্কোয়ার যুক্ত 2 ইন্টু এ বি ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার যুক্ত সিডি স্কোয়ার। দেখো এই ছোট ত্রিভুজটা, ত্রিভুজ সিবিডি, ওটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ওটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে ওর দেখো এটা হলো অতিভুজ, তো বিডি এবং বিসি লম্ব, এটা লম্ব, এটা ভূমি, তাহলে ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার সংখ্যা তো হবে বিসি স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার, বিডি স্কোয়ার যুক্ত সিডি স্কোয়ার বা ডিসি স্কোয়ার, এটা কি হবে? এটা সমান হয়ে যাবে বিসি স্কোয়ার। তাহলে আমি এটাকে লিখবো এ বি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার, আমি এটাকে আগে লিখলাম, তারপর 2 ইন্টু এ বি ইন্টু বিডি লিখলাম। দেখো বিডিটা তো আমার দেওয়া ছিল না, প্রদত্ত রাশি দিয়েছিল এ বি আর বিসি, সেই বিডিকে আবার আমাকে বিসি আকারে লিখতে হবে। সেটা করতে গেলে দেখো এই ছোট ত্রিভুজ দিকে তাকাও, ওই ছোট ত্রিভুজে আমি যদি কস থিটা বার করি, তাহলে কস থিটা সমান কত বলবো? কস থিটা সমান হলো বিডি বাই বিসি, এটা তোমরা শিখেছো, ভূমি বাই কি অতিভুজ। তাহলে বিডি সমান লিখতে পারি কি কোন গুণ করলে বিসি কস থিটা, ঠিক আছে? এটা বুঝতে পারলে? বিডি সমান বিসি কস থিটা। তাহলে আমরা সেটা এই বিডি জায়গায় লিখবো, যেটা হলো এ বি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার যুক্ত 2ab ইন্টু বিসি কস থিটা। অর্থাৎ আমরা এসি কে যদি আর দিয়ে সূচিত করি ওর মানটা, তাহলে আর স্কোয়ার, এসি স্কোয়ার মানে আর স্কোয়ার সমান আমি কি লিখতে পারবো? এ বি স্কোয়ার, ওর মানটা যদি এ দিয়ে সূচিত করি, এ স্কোয়ার বিসি স্কোয়ার মানে ওর মানটা যদি বি দিয়ে সূচিত করি, বিসি স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি ইন্টু কস থিটা। তো এটা হলো আর এর লব্ধির মান। তাহলে আর সমান কত পাবো? রুট আন্ডার, এটা বর্গমূল করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এটাই হলো আমার লব্ধির মান। এটা তো বর্গের মান, এটা নয়, এটা হলো লব্ধির মান। আর সমান হলো রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এবার হচ্ছে লব্ধি ভেক্টর অভিমুখ। লব্ধি ভেক্টর কোন দিকে কাজ করে নির্ণয় করতে হবে। তাহলে লব্ধি ভেক্টরটা আমি ধরে নিলাম আমার এই লব্ধি ভেক্টরটা যে কোনো একটা ভেক্টর এই ভেক্টরের সঙ্গে ফাই কোণ করে, যে কোনো একটা ভেক্টর এই এ বির সঙ্গে ফাই করে। আমি বিসির সাথেও ধরতে পারতাম, আমার এটা যা কাছে সুবিধা হয়েছে, এটা বুঝতে কষ্ট হতে পারে, সেই জন্য করলেই করতে পারা যাবে, অসুবিধা কিছু নাই। তাই যাই হোক, এটা আমি ধরে নিলাম ও ফাই কোণ উৎপন্ন করে। তাহলে আমি ওই এডিসি ত্রিভুজটা থেকে কি পাবো? এই যে তাকাও, এ সি ডি, এই যে এডিসি, এই ত্রিভুজ সমকোণী ট্যান ফাই সমান কি লম্ব বাই ভূমি, তাই তো? তাহলে আমি লিখতে পারবো যে ট্যান ফাই সমান হবে লম্ব মানে সিডি বাই ভূমি, ভূমি মানে কত? এ থেকে ডি, ধরা পড়ছে না, লম্ব বাই ভূমি, এটা মানে লম্ব সিডি বাই ভূমি, এডি মানে কত? এ বি প্লাস বিডি। আবার সিডিটাকে কি আকারে লিখতে পারি? ওই একই ত্রিভুজে দেখাও, এই বিসিডি ত্রিভুজে দেখাও, এই বিসিডি ত্রিভুজে সাইন থিটার সমান আমি লিখতে পারি সাইন থিটা সমান সিডি বাই বিসি, লিখতে পারি তো? সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ, তাহলে সিডি বাই বিসি। তাহলে সিডি সমান কি লিখতে পারি? বিসি সাইন থিটা। তাহলে আমরা এখানে সিডি মান কি লিখবো? বিসি সাইন থিটা। সিডি সমান লিখবো বিসি সাইন থিটা। আর এবি তো এবি থাকবে, আর বিডিটাকে একটু আগে কি লিখলাম? বিডি সমান বিসি কস থিটা। তাহলে ট্যান ফাই বা ট্যান ফাই সমান আমি কি লিখতে পারি? বিসি, বিসি মানে হলো বি ছোট হাতের বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। অর্থাৎ ফাই সমান পাবো ট্যান ইনভার্স, ফাই সমান পাবো ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। তাহলে আমরা এভাবে লব্ধির মান এবং অভিমুখ নির্ণয় করতে শিখলাম। এবার আমরা একটা স্পেশাল কেস নিয়ে আলোচনা করছি। এই স্পেশাল কেসটা তোমরা নিজের বাড়িতে করবে। প্রথমত যেমন বলছে থিটা সমান যদি 0 হয়, অর্থাৎ দুটো ভেক্টর আছে তারা একই অভিমুখে যদি ক্রিয়াশীল হয়, এবার এ ভেক্টর যেদিকে কাজ করছে বি ভেক্টরও সেই একই দিকে কাজ করছে, তাহলে তাদের অন্তর্বর্তী তাদের লব্ধির মান এবং তাদের অভিমুখ কি হবে? তাহলে আর এর মান কত হবে? আর সমান
রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মানে কত? 1। তাহলে এটা কত হবে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার এলে রুটটা উঠে যাবে, তাহলে কি হবে? a প্লাস বি। মানে এমনি লব্ধি যেমন হয় সেই লব্ধির মতো ব্যাপার। আর ফাইটা কত হবে? ফাই মানে আমি ট্যান ফাইটা করি আমার বুঝার সুবিধার জন্য, এখন তো ট্যান ইনভার্স সেকোনাই হয়তো। তাহলে ট্যান ফাই সমান কত? বি সাইন থিটা। বি সাইন থিটা মানে বি সাইন 0 বাই a প্লাস বি cos 0। তাহলে বি সাইন 0 মান তো 0, তাহলে উপরে তো 0 হয়ে যাবে। ট্যান ইনভার্স 0 মানে 0, মানে ওই লব্ধি ভেক্টর মানগুলো এদের দিকেই কাজ করবে। তার মানে কি? এমনি বীজগাণিতিক যোগ যেমন করি যে 5 নিউটন বল পূব দিকে কাজ করছে আর একটা 10 নিউটন বল পূব দিকে কাজ করছে, তাহলে লব্ধি হবে 10 + 5 মানে 15 নিউটন বল কোন দিকে? পূব দিকে, যেহেতু দুটো একই দিকে কাজ করছে। এবার যদি বসাও বিপরীত দিক কাজ করে, মানে একটা এ ভেক্টর যদি এদিকে হয় আর বি ভেক্টর যদি তোমার এইদিকে হয়, তাদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ কত? এই ভেক্টর এইদিকে কাজ করছে আর একটা ভেক্টর কাজ করছে এইদিকে, একে আমি তো এখানে স্থাপন করতে পারি, তাহলে এদের অন্তর্বর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। অর্থাৎ ভেক্টর দুটো পরস্পর বিপরীত দিকে কাজ করছে। সেই ক্ষেত্রে আমাদের ওখানে ফর্মুলায় বসাইতে হবে cos 180 ডিগ্রি মান কত? cos 180 ডিগ্রি মান হলো -1, আর sin 180 ডিগ্রি মান কত? sin 180 ডিগ্রি মান হলো 0। এগুলো তোমরা আশা করি সব জানো, অঙ্কে শিখেছো, তাই বসাইতে পারবে। তাহলে আর এর মান কত হবে? আর সমান রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab না হয়ে -2ab হয়ে যাবে, কারণ cos 180 ডিগ্রি মান -1। তাহলে এটা হবে a মাইনাস বি। তুমি বলে a মাইনাস বি না হয় b মাইনাস এও তো হতে পারে, সেই জন্য এই চিহ্নটা একটু মেকানো দেবো, যে বড়টা থেকে ছোট বিয়োগ। হোল স্কোয়ার হতো তো রুট উঠে গেলে হোল স্কোয়ার উঠে যাবে, ঠিক আছে। আর ট্যান ফাইয়ের মান কত? ওই ট্যান ফাইয়ের মানও বি, যেহেতু সাইন 180 ডিগ্রি 0, তাহলে 0 হবে। তার মানে ট্যান মানে লব্ধি যত করি সেটাও এই একই অভিমুখে। কোন দিকে? এই বড়টা অভিমুখে না ছোটটা অভিমুখে? সেটা বড়টা থেকে ছোটটা বাদ দিচ্ছি না ছোট থেকে বড়টা বাদ দিচ্ছি, তার উপর নির্ভর করবে। এবার আসছি যখন ভেক্টর দুটি পরস্পর লম্ব, অর্থাৎ থিটা সমান 90 ডিগ্রি, তখন কি হবে? ধরো এই একটা ভেক্টর এ আর এই একটা ভেক্টর বি, তাহলে এদের লব্ধি ভেক্টর কত হবে? এইটা, তাই তো? তাহলে এর রাশিমালা কত? তাহলে আর সমান হবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90। cos 90 মান কত? cos 90 মান 0, তাহলে কি 0 দিয়ে গুণ করি, তাহলে এটা কত পাবো? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে এটা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেমন হয়, এটা এ এটা বি, তাহলে এটা অতিভুজ, এর মান কত হবে? এই লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। আর এর অভিমুখটা কত হবে? ট্যান ফাই কত হবে? ট্যান ফাই সমান বি সাইন থিটা। বি সাইন, এটা বি যদি হয় সাইন 90 ডিগ্রি বাই এ প্লাস বি cos 90 ডিগ্রি। বি সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে বি আর এ cos 90 মান হচ্ছে, এটা মান হচ্ছে 0, এটা মান হচ্ছে 1, তাহলে উপরে বি থাকবে আর নিচে এ প্লাস বি ইন্টু 0 মানে 0, মানে বি বাই এ। তাহলে ট্যান সমান এই লম্বাই ভূমি যেটা করি, তাহলে এইটি হয়ে যাবে ফাইয়ের মান পেয়ে যাবো। এটা হলো আমাদের ভেক্টর যোগের নিয়মগুলো, কি ত্রিভুজ সূত্রের রাশিমালা। এবার সামান্তরিক সূত্র, আমি শুধু সামান্তরিক সূত্রের বিবৃতিটা বলি, তাহলে তোমরা দেখতে পারবে যে সামান্তরিক সূত্র থেকে আমরা তোমার ওই ত্রিভুজ সূত্র থেকে সামান্তরিক সূত্রটাকেও নির্ণয় করতে পারবো। যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমজাতীয় দুটি ভেক্টরকে মানে ওই ভূমিকে প্রকাশ করে, তবে ওই বাহুটির ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ তাদের ভেক্টর যোগফল বা লব্ধিকে সর্বতোভাবে প্রকাশ করবে। তাহলে একটা সামান্তরিক ধরো আমার এখানে আঁকা আছে, এই যে ও এ সি বি একটা সামান্তরিক। এই সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ও এ মোটা কালো কালি আর ও বি ব্লু কালি মোটা করে, তাহলে এই ও এ ও বি দুটি ভেক্টরকে, কি ধরনের ভেক্টর? সমজাতীয় ভেক্টরকে কিরকম মানে অভিমুখে প্রকাশ করছে। তাহলে এদের ছেদ বিন্দু দিয়ে, ওই বাহুটির ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, এই যে কর্ণ লাল কালি ও সি, এটা কি করবে? এই দুটো ভেক্টরের লব্ধি আর কে প্রকাশ করবে। এটা হলো সামান্তরিক সূত্রের বিবৃতি। এবার দেখো এই রাশিমালাটা ত্রিভুজ সূত্রে যে রাশিমালা প্রতিষ্ঠা করতে সেই একই পারবে, কারণ দেখো এখন এই বি ও বি বাহু আর এ সি বাহু পরস্পর সমান্তরাল, তাহলে আমি ও বি কে সমান বলতে পারি এ সি, তাহলে এটা যদি বি বলি এটা কি বি বলতে পারবো। এবার ও এ এবং ও বির অন্তর্বর্তী কোণ যদি হয় থিটা, তাহলে এই কোণটাও হবে থিটা, তাই তো? এটা হবে থিটা, এই যে অনুরূপ কোণ। তাহলে দেখো এখন ও এ সি এই ত্রিভুজটার দিকে দেখো, তাহলে এ যুক্ত বি যেটা করছিলাম, এ যুক্ত বি, এটা এই বিটা না ধরে এই বিটা যদি ধরি, তাহলে এখন ও এ সি একটা ত্রিভুজ চলে এসেছে। তাহলে সেই ত্রিভুজের ও এ বাহু এ
আর এ সি বাহু বি ভেক্টরকে প্রকাশ করেছে, তাহলে কি হবে তাদের লব্ধি আর। আর এটা কিভাবে নির্ণয় করতে হবে একটু আগে শিখলাম, সেই একই নিয়ম। ওই আর এর মান পাবো আমরা √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। আর ফাইয়ের মান, এখানে ফাইটা একটু আঁকার ক্ষেত্রে অন্যরকম লাগবে, কিন্তু একই, যে যদি আমার লব্ধি ভেক্টরটা যে কোনো একটা ভেক্টর সঙ্গে ফাই কোণ করে, আগে কি করেছিল লব্ধি ভেক্টরটা এই ভেক্টর সঙ্গে ফাই কোণ করেছে, সেই ফাই আমি লিখেছি, তাহলে tan ফাই সমান কত হবে বি সাইন থিটা। মনে রাখবে যার সঙ্গে এ করছে সেটা নয়, তার বিপরীত বাহুটা, তাহলে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এই একই রাশিমালা হবে কার ক্ষেত্রে, সামান্তরিক সূত্রের ক্ষেত্রে তোমরা এটা নির্ণয় করবে। এরপর আসি বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রের বিবৃতিটা বলি, যে যদি n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের একই ক্রমে নেওয়া n-1 সংখ্যক বাহু দ্বারা কোনো ভেক্টরকে মানে ও অভিমুখে প্রকাশ করা যায়, তবে বিপরীত ক্রমে নেওয়া n-তম বাহুটি অর্থাৎ শেষ বাহুটি ওদের লব্ধির মান ও অভিমুখকে প্রকাশ করবে। প্রসঙ্গক্রমে বলে রাখি যে অন্য লেখকের বইয়ে অন্যভাবেও থাকতে পারে, ঠিক আছে। এই বিবৃতি নিয়ে তোমার নিজের মতো করে তুমি জিনিসটা বুঝিয়ে বলতে পারলেই হবে। এই সূত্রে এই ফ্লেক্সিবিলিটিটা আছে, মূল জিনিসটা যে কি, যে আমার কাছে একটা বহুভুজ আছে, সেই বহুভুজের বাহুগুলো, যেমন ধরো এখানে একটা বহুভুজ আমি আঁকার চেষ্টা করেছি, যে এই একটা বহুভুজ পঞ্চভুজের মতো 1 2 3 4 পঞ্চভুজ, ধরো একটা বহুভুজ আছে, এর বাহুগুলো এই বাহুগুলো একই দিকে নিচ্ছি, দিয়ে তারা কি করছে সমজাতীয় ভেক্টরকে প্রকাশ করছি। তাহলে বিপরীত ক্রমে, দেখো এগুলো সব ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়েছি, তাহলে এই বাহুটা কি করলাম, আমি ঘড়ির কাঁটার দিকে নিলাম, তাহলে এই বাহুটা হবে কি এই সব কটার যোগফল, অর্থাৎ আর সমান হবে এইটি যদি এ হয় এটা বি, এটা সি, যদি এটা ডি হয় এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটা হলো বহুভুজ সূত্র। এবার আমি বলে রাখি, এটা বলতে ভুলে গেছি, যে এই যদি একটা ত্রিভুজের 3টে বাহু একই দিকে নেওয়া, এদের লব্ধি কি হবে, এটা এ যদি হয় বি হয় এটা সি হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত হবে, এখানে দেখো এ প্লাস বি মানেই হলো সি, কোনটা এই দিকে, আর তাহলে আর এর মান হবে সি ভেক্টরের বিপরীত, তাই তো। তাহলে এই দুটোর মান হলো -c, আর তার সঙ্গে সি যোগ করবো, তাহলে কি পাবো, লব্ধি 0 হয়ে যাবে। অর্থাৎ একই ক্রমে নেওয়া কোনো ত্রিভুজের 3টি বাহুর যোগফলের লব্ধি হয় 0। ঠিক সেরকম এখানেও একই ক্রমে নেওয়া, যদি সবকটা বাহু যদি একই ক্রমে থাকতো, এইটি ও আর এইটি না থেকে এটা এটা ও আর না থেকে এটা এই দিকে থাকতো, তাহলে তাদের যোগফল লব্ধি কত হতো, 0 হতো। আমরা একটা ছোট প্রমাণের সাহায্যে দেখাইতে পারি যে বহুভুজ সূত্রটা আসলে ত্রিভুজ সূত্রটা বারবার প্রয়োগ করেই পাই। দেখো আমি কি করছি, ও থেকে এই বিন্দু যোগ করলাম, তাহলে এই নাম দিলাম ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি, ও এ বি সি ডি একটা বহুভুজ ত্রিভুজ। এই বহুভুজ, এটা একটা বহুভুজের চিত্র। তাহলে এ ও এ এবং এ বি বাহু দুটো দুটি ভেক্টর এ এবং বি কে প্রকাশ করছে, তাহলে এদের লব্ধি কত হবে ত্রিভুজ সূত্র অনুসারে। ত্রিভুজ সূত্র অনুসারে ত্রিভুজ ও এ বি থেকে আমি পাই যে ও বি ভেক্টর সমান হবে কি ও এ যুক্ত এ বি, অর্থাৎ এ প্লাস বি। এটা 1 নম্বর দিলাম ধরো। আবার দেখো এই ও থেকে সি যোগ করব, তাহলে দেখো এই ও বি এবং বি সি এটা কি হবে, একটা ও বি সি একটা ত্রিভুজ গঠন করছে, তাহলে ত্রিভুজ ও বি সি থেকে কি পাবো, ও বি সি থেকে পাবো যে ও সি বাহুটা হবে, ও সিটা হবে ও বি এবং বিসি এর যোগফল, ও বি যুক্ত বিসি, বিসি মানে হলো কি ভেক্টর, সি ভেক্টর। আর 1 নম্বর থেকে আমি পাই প্রয়োগ করে ও বি সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি, যেহেতু 1 নম্বর প্রয়োগ করেছি, তাই তো। এটাকে ধরো 2 নম্বর দিলাম, তাহলে ও সি সমান কি পেলাম, ও সি সমান পেলাম এ প্লাস বি প্লাস সি। এবার ধরো ত্রিভুজ ও সি ডি থেকে কি পাবো, ত্রিভুজ ও সি ডি থেকে এটা পেয়েছি আমি ও সি পেয়েছি এ বি এবং সি এর লব্ধি, এবং ও সি ডি থেকে পাবো ও সি যুক্ত সি ডি, এই দুটো বাহু একই ক্রমে নিচ্ছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিচ্ছি, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে হবে ও ডি। তাহলে ত্রিভুজ ও সি ডি থেকে পাই ও ডি, অর্থাৎ আর সমান হবে ও সি যুক্ত সি ডি, তার মানে ও সি মানে হলো এ প্লাস বি প্লাস সি, যেটা 2 নম্বর সমীকরণ থেকে পেলাম, আর সি ডি সমান হলো ডি ভেক্টরটা। তাহলে আমি দেখছি যে আর সমান হয়ে গেল
এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে ত্রিভুজ সূত্রটা বারবার প্রয়োগ করে আমরা বহুভুজ সূত্রটা পাই। এরপর আমি আসছি ভেক্টরের বিয়োগ। ভেক্টরের বিয়োগ কিভাবে করব না, ধরো আমার কাছে দুটো ভেক্টর আছে এ এবং বি, এটা বিয়োগ করতে চাই, তাহলে বিয়োগটা কি করব? আসলে বিয়োগ আমি যদি যোগ করতে জানি তাহলে বিয়োগ করব কি না, এ থেকে বি ভেক্টর বিয়োগও যা এর সঙ্গে বি ভেক্টরের বিপরীত ভেক্টর মাইনাস বি ভেক্টরের যোগও তাই। এই নিয়মটাকে খাটিয়ে আমরা বিয়োগ করতে পারবো, সেটাই হবে আমার বিয়োগফল। তাহলে আমরা যোগ জানলেই বিয়োগ করতে পারবো, এটা সুবিধা ভেক্টরের ক্ষেত্রে। যে বিয়োগ করা মানে বিপরীত ভেক্টরটা যোগ করে দাও, মানে আমার কাছে একটা এ ভেক্টর ছিল একটা বি ভেক্টর ছিল, আমি বলছি এ এর সঙ্গে বি এর যোগ করে কত হবে, সেটা আমি গ্রাফিক্যালি করলে করছিলাম কত 80 হচ্ছিল। আর এখন বলছি এ এর সঙ্গে বি বিয়োগ করতে চাই, তাহলে এ এর সঙ্গে বলছি এই বি তো এই মাইনাস বি করো, তাহলে এ এর সঙ্গে কি করবো এই দিকে লাও, তাহলে এ এটা মাইনাস বি, তাহলে এটা কত 80, তাহলে এটাই হবে তখন লব্ধি। তাহলে আমি যদি যোগ করতে পারি তাহলে বিয়োগ করতে পাবো। তাহলে এটা এ এটা বি, তাহলে এ এটা বি ছিল, তাহলে এ থেকে মাইনাস বি যোগ করলে পাবো এই ভেক্টরটা। ঠিক আছে, তাহলে যোগ পালেই বিয়োগ করবো। তাহলে মনে রাখবো কি, দুটি সমযোজী ভেক্টরের বিয়োগফল নির্ণয় যদি আমি করতে চাই তাহলে কি করব, একটি ভেক্টরের সঙ্গে অপরটির বিপরীত ভেক্টরে যোগ করতে হবে। একটি ভেক্টরের সঙ্গে অপরটির বিপরীত ভেক্টরে যোগ করতে হবে। এবার আসি ভেক্টরের বিভাজন। ভেক্টরের বিভাজন বলতে আমরা কি বোঝাবো, মানে ভেক্টরকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো না, আমি এমন ভাবে ভাঙবো যাতে ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টর ভাঙতে পারি, যে ওই ভেক্টরগুলো যোগফল প্রদত্ত ভেক্টরের সমান হয়। যে আমি যে ভেক্টরগুলো যোগফল সেই ভেক্টরটাকে আমি যোগ করে যেন সমান পাই, সেটাই হলো আমার মূল উদ্দেশ্য। তার মানে একই বিন্দুতে যদি দুটি ভিন্নমুখী ভেক্টর কাজ করছে, হ্যাঁ, সামান্তরিক সাহায্যে আমরা কি করলাম, তাদেরকে লব্ধি নির্ণয় করেছিলাম। এটি দেখো ঠিক সামান্তরিক সূত্রের বিপরীতটা আমি প্রয়োগ করবো। যে আমার কাছে একটা ভেক্টর আছে পি এস, ধরো আমি কি করব, পি কিউ আর না দিছু ও এ বেশ পি কিউ আর লেখা হয়ে গেছে, যেখানে থাক মানে অর্ডার লাগবে, ও এ বি সি দিলে সুবিধা হতো, যাই কঠিন কঠিন লাগবে, তো বোঝার চেষ্টা করলেও আরো সুবিধা হবে। আরো যে আমার ভেক্টরের বিভাজন বলতে কোনো ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে এমনভাবে ভাগ করা বোঝায় যে ভেক্টরগুলি যোগফল প্রদত্ত ভেক্টর সমান হয়। মানে আমি এই পিএস ভেক্টরটা আমার দিয়ে আছে, আমি পিএসকে আমি দুটো ভেক্টরে ভাঙবো পি কিউ এবং পিটি দ্বারা। যদি পি কিউ এবং পিটি এর যোগফল যদি পিএস হয়, তাহলে এই পি কিউ এবং পিটি কি বলবো, এই পিএস এর বিভাজিত অংশ, অর্থাৎ এদিকে বলবো উপাংশ ভেক্টর। তাহলে পিএস হবে কি, ভাঙছি দুদিকে, একটা এই দিক বরাবর ধরো, একটা আমি এক্স অক্ষ ধরে নিলাম, হ্যাঁ, এটা যদিও ওয়াই অক্ষ নয় তাও ওয়াই অক্ষর মতো আমি নাম দেওয়ার জন্য বলছি ওয়াই অক্ষ বরাবর, যে এটা এক্স এবং ওয়াই পরস্পর লম্ব নয় কিন্তু, যাই হোক। তা এই দিক বরাবর আমি একটা উপাংশ ভাঙছি পি কিউ, আর এই দিক বরাবর একটা পি ওয়াই বরাবর একটা পি ওয়াই বরাবর একটা উপাংশ ভাঙছি পিটি। তাহলে আমি কি বলবো, পি এস কে আমি ভেঙেছি কি বরাবর, পি কিউ বরাবর আর পি টি বরাবর। এই দুটো লব্ধি যদি সমান হয় তখন আমি বলবো কি, এরা হলো কি এই মূল ভেক্টরটার বিভাজিত অংশ, অর্থাৎ উপাংশ ভেক্টর। তো এটা কিভাবে আমরা করব, এ খুব সহজ। যেমন ধরো এখানে এই 8টাকে আমরা ভাঙছি এমনভাবে, এর সঙ্গে আলফা কোণে নত একটা উপাংশে ভাঙবো, আর এর সঙ্গে বিটা করে একটা কোণে একটা নত উপাংশে ভাঙবো। তাহলে আলফা কোণে ভাঙি আর বিটা কোণে ভাঙি, এই দুটো কোণটার যোগফল কত হবে, আলফা প্লাস বিটা। এই কোণটা যদি আলফা প্লাস বিটা হয়, এখানে যদি আমি এর সমান্তরাল বাহু আঁকি, তাহলে এই কোণটা হবে আলফা প্লাস বিটা। তাহলে এই কোণটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এবার আমি আসছি ত্রিভুজ পি কিউ এস এর দিকে। এটা তোমরা ত্রিভুজের ধর্ম বলে ত্রিকোণমিতিতে একটা উপপাদ্য আছে, এটা তোমরা শিখবে, যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইনের কোণানুপাত পরস্পর সমান হয়। যেমন এই পি কিউ এস, এই ত্রিভুজটার দিকে তাকাও, এই পি কিউ বাহুটা বাই তার বিপরীত কোণটা এটা, তাহলে পি এস কিউ এর অনুপাত, এই বাহুটা পি এস বাহুটা ধরো, পি এস বাই তার বিপরীত কোণটা এই কোণটা, পি এস বাই সাইন কোণ পি কিউ এস, এবং কিউ এস বাহুটা এর বিপরীত কোণ কোনটা এটা, তার সাইন কিউ পি এস এর সাথে সমান হয়। এইটিকে কাজে লাগাবো আমরা। তাহলে আমি দেখো পি কিউ সমান পাবো, পি কিউ সমান কি আকারে, পি এস আকারে পাবো। তাহলে প্রথমে এটির সঙ্গে একবার এটা নেবো আর একবার এটার সঙ্গে এটা নেবো। তাহলে পি কিউ সমান আমি কি লিখতে পারি, পি কিউ সমান আমি লিখতে পারি পি এস বাই, তো আছে এই সাইনটা গুণ করবো, তাহলে পি এস বাই
সাইন কোণ PQS দেখো সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, সাইন 180 90 ইন্টু 2, তার মানে সাইনই থাকবে আলফা প্লাস, তার মানে এটা সাইন আলফা প্লাস বিটাই থাকবে। আর এখানে সাইন PSQ এটা হচ্ছে বিটা, তাহলে এটা হবে সাইন বিটা বাই এত, তাহলে PQ এর মান আমি পেয়ে গেলাম। ঠিক সেইভাবে QS এর মানও পাবো, তাহলে QS মানে তো PT, QS ও যা PT ও তাই, তাহলে QS সমান PT সমান পাবো, এটাকে PS পাঠিয়ে দিলাম, সাইন কোণ QPS মানে সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, তাহলে এটা আকারে পাবো। এবার আমরা স্পেশাল কেস একটা ধরে নিই, যে যদি আমরা আলফা প্লাস বিটার যোগফল যদি 90 ডিগ্রি হয়, তখন যেভাবে ভাঙা হয় তাকে বলা হয় লম্ব বিভাজন। আর এই লম্ব বিভাজনটাই আমাদের কাজে লাগবে বেশি, ফিজিক্সের ক্ষেত্রে আমরা প্রয়োগ করবো বেশি। যে কোনো একটা ভেক্টর আর দেওয়া আছে, তাকে পরস্পর লম্ব দিক বরাবর মানে এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর যদি ভাঙি, তাহলে আমরা উপাংশগুলো কি করে পাবো। তাকে এই একটা OC, এই OC-কে ভাঙতে চাইছি আমি কি বরাবর, OA বরাবর এবং OB বরাবর, যাতে OA এবং OB এর যোগফল হয় কার সাথে সমান, OC এর সমান। তাহলে OA এবং OC-কে বলবো, OA এবং OB-কে বলবো OC এর লব্ধি ভেক্টর, এটাকে অনুভূমিক উপাংশ বলবো, এটাকে উল্লম্ব উপাংশ বলবো। ঠিক আছে, তো এটা তো আমার আরো সহজ হয়ে গেল। তাহলে OC আমি ওই আগের অঙ্কে সাইন আলফা প্লাস বিটার সমান 90 ডিগ্রি বসিয়েও করতে পারি, আর যদি সাইন 90 ডিগ্রি মানে 1 হয়ে যাবে। আর এমনি কোণানুপাত আমি জানি, এটা সমকোণী ত্রিভুজ, ধরো OAC-টা এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি লিখতে পারি ভূমি বাই অতিভুজ, মানে OA বাই OC সমান কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ সমান cos থিটা, cos আলফা এখানে, তাহলে OA সমান কি লিখতে পারি, OA সমান OC cos আলফা। OA মানে আমি যদি A দিয়ে শুরু করি, তাহলে A সমান হবে OC মানে আর cos আলফা, এই একটা উপাংশ হলো। আর এই অংশটা কি করবো, বি, এই ত্রিভুজটা দেখো এটি কত, এটা যে আলফা এটা 90, তাহলে এটা কত 90 মাইনাস আলফা, তাই তো, তাহলে এটা 90, এটা আলফা 90 প্লাস আলফা, আর এটা হবে তিনটির যোগফল 180 ডিগ্রি, তাহলে এই আলফা এটা 90 মাইনাস আলফা, তাহলে ওটা আবার যদি বার করি, তাহলে আমি বল করবো AC বাই OC লম্ব বাই অতিভুজ সমান কি, লম্ব বাই অতিভুজ সমান সাইন আলফা, তাহলে আমি লিখতে পারি কি AC সমান OC সাইন আলফা, তার মানে এটা যদি বি দিয়ে করি, বি সমান হবে আর সাইন আলফা, তাহলে এই দুটো হলো অংশ। তাহলে দেখো এই দুটো যদি যোগ করি, তো এই স্কোয়ার বি স্কোয়ার যদি করি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, তাহলে এটা সমান হয়ে যাবে আর স্কোয়ার। আর এই দুটো যদি ভাগ করি, তাহলে দেখো এই বি বাই এ সমান কত হবে, বি বাই এ আর সাইন আলফা বাই আর কস আলফা, আর কেটে যাবে, সাইন আলফা বাই কস আলফা মানে ট্যান আলফা, তার মানে আলফা সমান কত হবে ট্যান ইনভার্স বি বাই এ। ওই পরস্পর লম্ব থাকলে যে তাদের লব্ধি হয়, সেটা তখন আমরা নির্ণয় করা শিখেছি, সেই রকমই তার বিপরীতটা আসছে। এবার আসছি স্থানাঙ্কের সাহায্যে কিভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করব। প্রথমে বলি দ্বিমাত্রিক দেশ স্থানাঙ্ক, আমরা কার্তেশীয় স্থানাঙ্ক শিখেছি, পোলার স্থানাঙ্ক শিখেছি। কার্তেশীয়তে ধরো যদি আমরা দ্বিমাত্রিক বলি, তাহলে তার স্থানাঙ্কগুলো ভুজ আর কোটি বলি, আর পোলারের ক্ষেত্রে আর হলো দূরকটা, আর থিটা হলো ওই এক্স অক্ষের সঙ্গে কতটা কোণ করছে, আরটা, সেটাই। মানে কোন একটা বিন্দু ধরো পি আছে, এই পি এর বিন্দু যদি আমার এক্স আর ওয়াই যদি স্থানাঙ্ক দেওয়া হয়, পি বিন্দু স্থানাঙ্ক, তাহলে এইটুকু হলো এক্স আর এইটুকু হলো ওয়াই, এটা ভুজ এটা কোটি, তাহলে এটাই হলো তার ওপি, তাহলে এটা হলো অবস্থান ভেক্টর, তাহলে ওপি। এটা আমরা এক্স অক্ষ বরাবর একক ভেক্টর শিখেছি আই ক্যাপ, তাহলে এই ভেক্টরটার মান কত, আই ক্যাপ ইন্টু এক্স, তাহলে আই ক্যাপ একক ভেক্টরটাকে ওর মান দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হলো আই ক্যাপ ইন্টু এক্স, ডট দেবো না, আই ক্যাপ পাশাপাশি লিখবো। আর এইটা যদি যেহেতু এটা এটা পরস্পর সমান্তরাল, তো এটা যদি ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরকে জে ক্যাপ দিয়ে সূচিত করি, আর এইটুকু যদি ওয়াই হয়, তাহলে এই ভেক্টরটা কত হবে, জে ক্যাপ ইন্টু ওয়াই। দেখো এটা ত্রিভুজ সূত্র প্রয়োগ করো, এই যুক্ত এই সমান হয় এটা, তাহলে ওপি সমান কত হবে, ওপি সমান হবে ওটা নাম দিচ্ছে ধরো এ, আর এটা নাম দিচ্ছে বি, ও এ যুক্ত এ পি, পি দেওয়া আছে পি, তাই তো এ পি, তাহলে ও এ মানে হলো আই ক্যাপ এক্স, আর এ পি মানে হলো জে ক্যাপ ওয়াই। তাহলে ওপি দিয়ে দিলে আমরা কি পাবো, ওপি ভেক্টরকে প্রকাশ করতে পারছি দ্বিমাত্রিক দেশে আর দিয়ে সুযোগ করবো, তাহলে আর সমান হলো আই ক্যাপ এক্স
প্লাস জে ক্যাপ ওয়াই। আর যদি পোলার বলতাম তাহলে পোলার তো আরো সহজ, যে এই আর বলে দিল ওপি আর এ থিটা আছে, পি বিন্দু স্থানাঙ্ক হলো আর থিটা, পোলার স্থানাঙ্ক। তাহলে পি বিন্দু ভেক্টর কি হবে? আর ভেক্টর। এই এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে। তাহলে এদের পরস্পর আমরা রূপান্তর যদি করি, একটু আগেই আমরা উপাংশ আকারে লম্ব উপাংশ শিখলাম, তাহলে আমরা এই ও এটাকে কি লিখতে পারি? তাহলে এখানে ও এ নাম দিয়েছিলাম তো, তাহলে ও এ এটাকে কি লিখতে পারি? এইটা সমকোণী ত্রিভুজ, তাহলে ও এ সমান হলো আর কস থিটা। থিটা ধরেছি বলি, আলফা ধরেছিলাম আগেটাতে, আলফা লিখেছিলাম, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। আর এপি সমান আমি লিখতে পারি আর সাইন থিটা। তো এই দুটো ও স্কোয়ার যুক্ত এপি স্কোয়ার করো, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার কমলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা এক হয়। তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান হলো কত? আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা যুক্ত সাইন স্কোয়ার থিটা সমান 1, সমান হলো আর স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার যুক্ত ওয়াই স্কোয়ার সমান হলো এত। তাহলে আমি এটাকে লিখতে পারবো, আমার যদি পোলার থাকে তাহলে কার্টেসীয় বা কার্টেসীয় থাকলে পোলার আমরা কি রূপান্তর করতে পারবো। তাহলে একটা কি এক্স সমান শিখছি আর কস থিটা, ওয়াই সমান শিখছি আর সাইন থিটা, আর এদের রূপান্তর যখন করতে হবে তখন আর সমান লিখছি রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা সমান লিখছি ট্যান ইনভার্স ট্যান থিটা সমান বি বাই এ, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাই তো, এটা তো ভাগ কত? ট্যান থিটা সমান কত? ট্যান থিটা ওয়াই বাই এক্স। তাহলে এটা শিখলাম। আর এটা আমি সেই প্রথমে যখন কম্পিটিটিভ ল পড়াচ্ছিলাম তখন বলার চেষ্টা করেছিলাম। এরপর আসি যে ত্রিমাত্রিক দেশে আমি কিভাবে ভেক্টরকে প্রকাশ করব। ধরো আমার কাছে এটা ত্রিমাত্রিক দেশ, হ্যাঁ, এক্স ওয়াই জেড এই তিনটে অক্ষ দেওয়া আছে। এই ঘরে কোন ভাবো, তাহলে এই মেঝেটা এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল, পি বিন্দু স্থানাঙ্ক আছে। আমার কালিগুলো ঠিক রংটা পার্থক্য কতটা বুঝতে পারছি না। এইটি হলো এক্স অক্ষ বরাবর, এইটা হলো এক্স দূরত্ব আছে, তাহলে এই ভেক্টরটা হবে আই ক্যাপ এক্স। এটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা হবে জে ক্যাপ ওয়াই। এই ভেক্টর আর এই ভেক্টরটাকে আমরা সামান্তরিক সূত্র অনুসারে যোগ করলে এই কর্ণটা পাবো, তাহলে কর্ণটা হবে আই এক্স প্লাস জে ক্যাপ ওয়াই। এটা আই ক্যাপ এক্স, এটা হলো জে ক্যাপ ওয়াই, তাহলে এই কর্ণটা কত হবে? আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই হলো। এখন দেখো আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই এই ভেক্টরটা পেলাম, আর এই বরাবর একক ভেক্টরকে কে ক্যাপ দিয়ে সূচিত করা হয় জেড অক্ষ বরাবর। তাহলে জেড দূরত্ব যদি থাকে তাহলে এইটুকু ভেক্টর কত হবে? জে কে ক্যাপ ইন্টু জেড। তাহলে এই ভেক্টরটাও যায়, এটাও তাই, পরস্পর সমান্তরাল, তাহলে এটা হলো কে ক্যাপ ইন্টু জেড। এবার ত্রিভুজ ও পি এই নাম ধরো, এ নাম দিলাম, ধরো ও এ পি এর দিকে তাকাও, ও এ পি, এটা আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই, আর এটা হলো কে ক্যাপ জেড। তাহলে এইটি যুক্ত এটা সমান কে হবো? ও পি পাবো। তাহলে ও পি সমান আমি লিখতে পাচ্ছি ও এ যুক্ত এ পি, আর ও এ সমান লিখলাম আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই, একটু আগে যেটা বুঝলাম, আর এ পি সমান যেহেতু এই জেড অক্ষ আর এটা পরস্পর সমান্তরাল একই দিক, তাহলে কে ক্যাপ জেড। তাহলে এখানেও আমরা এর ওপি কে যদি আর দিয়ে শুরু করি, ত্রিমাত্রিক দেশ, তাহলে তিনটি মাত্রা থাকবে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড। এখানেও আর এর মান যখন বার করবো তখন কি করবো? আর সমান রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আগেটা দুটো ছিল তাই দুটো হয়েছে, এই অনুযায়ী করবো। ঠিক আছে, এবার এই প্রসঙ্গে বলে রাখি, একটা পদ অনেক সময় আমার বলে দেয় যে ডিরেকশন কোসাইন বা দিক সূচক কোসাইন বলতে কি বোঝো? এটা আর কিছুই নাই, যে কোনো একটা ভেক্টর ও পি ধর একটা ভেক্টর এ এক্স অক্ষের সঙ্গে ওয়াই অক্ষের সঙ্গে এবং জেড অক্ষের সঙ্গে যথাক্রমে আলফা বিটা এবং গামা কোণ করেছে। তাহলে এই আলফা বিটা এবং গামা এই কোণগুলোর কোসাইন থিটা, অর্থাৎ কস আলফা কস বিটা এবং কস গামা, এই তিনটি রাশিকে আমরা বলবো ভেক্টরের দিকসূচক কোসাইন বা ডিরেকশন কোসাইন বলা হয়। মানে আমি আর এই যে ওপি ভেক্টরটা, ধরো আর ভেক্টরটা, এই ওপি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে? এক্স অক্ষের সঙ্গে কোণ করেছে আলফা। ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করেছে? ওয়াই অক্ষের সঙ্গে করেছে এই লাল কালি বিটা।
এবং এই পেন্সিলে লেখা গামা কোণ করেছে কত, জেড অক্ষের সঙ্গে। তাহলে কস আলফা, কস বিটা, কস গামা, এই তিনটে ক্ষেত্রে কস আলফার সময় কি লিখবো, কস আলফার সময় লিখবো কস পি ও এক্স। পি ও এক্স যদি আমি বার করি তাহলে এটা আমরা পি ও এক্স সমান কি করবো, এইখান থেকে যদি লম্ব টানতাম তাহলে বুঝতে পারছেন, তাহলে ও এক্স বাই ওপি, ও এক্স বাই ওপি, মানে এক্স যদি হয় আর আইটা যদি আর হয়, এটা এটা এক্স, এটা আর, আমি এই দুটো যোগ করে দিই মনে মনে, এইটি আর যোগগুলো ঘিজিমিজি ভাবে বলে যোগ করছি না, তার বোঝার সুবিধার জন্য বলছি যে আমার এই দিকে আছে ওপি, এই দিকে আছে এক্স, এই দিকে কত বলছি, আলফা বলছি, তাহলে এটা ও পি, এটা ও এক্স। তাহলে এই এক্স এর সঙ্গে আমি যদি পি এর যোগ করি এরকম, এটা পি ধরো, তাহলে কি বলতে পারি যে ও এক্স বাই ওপি, কারণ প্রত্যেকটা অক্ষ তো পরস্পর লম্ব, ও এক্স বাই ওপি সমান হবে এক্স বাই আর, এটি এক্স আর এটা আর, তাহলে এক্স বাই আরটাকে বলবো কস আলফা। ঠিক ওই একইভাবে কস আলফা সমান যদি হয় এক্স বাই আর, তাহলে কস বিটা সমান আমি লিখতে পারবো ওয়াই বাই আর, এবং কস গামাকে আমি লিখতে পারবো জেড বাই আর। এই কস আলফা, কস বিটা, কস গামা এইগুলোকে বলবো হবে দিকসূচক কোসাইন। এবং আমরা দেখাইতে পারি কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা যদি আমি করি তাহলে এর মান হবে 1, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান 1 হবে। এই কস আলফা, কস বিটা, কস গামা এই তিনটে রাশিকে আর ভেক্টর দিকসূচক কোসাইন বলা হয়। ঠিক আছে, এরপর আমরা শিখবো ভেক্টরের গুণ। তাই এটা আমার মনে হয় আর একটা পরের ক্লাসে নিয়ে আলোচনা করবো, আজ এই পর্যন্ত থাক।